আমরা আজকে জেন অস্টেন সম্পর্কে একটি শর্ট নোট পড়ব। রাইট এ শর্ট নোট অন জেন অস্টেন। জেন অস্টেন ওয়াজ এ ফেমাস ইংলিশ নভেলিস্ট। খুব বিখ্যাত একজন নভেলিস্ট ছিলেন জেন অস্টেন। তো তার অনেকগুলো লেখা আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে প্রাইড এন্ড ফোর্থ ইয়ারে পড়ব। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু বইটা খুব বিখ্যাত, মাঝে মাঝে কথা আসবে। জেন অস্টেনের এমাও খুব বিখ্যাত। এমা তোমাদের সিলেবাসে হয়তো নাই, কিন্তু আগে ছিল। জেন অস্টেন ওয়াজ এ ফেমাস ইংলিশ নভেল born in 1775। তার মানে দেখো, শেক্সপিয়ারের সময় ওয়ার্ডসওয়ার্থের কাছাকাছি বয়স। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের হচ্ছে 70, 72 হচ্ছে কোলরিজের, আর 75 হচ্ছে ওনার সিনিয়র। কিন্তু সিনিয়র যে জেনারেশন আছে, দুটো জেনারেশন দেখলাম না আমরা, একটা ফার্স্ট জেনারেশন, একটা সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনে হচ্ছে এনারা তিনজন, আর সেকেন্ড জেনারেশনে হচ্ছে বায়রন, শেলি, কিটস। শি রোড 6 মেজর নভেলস। তিনি 6টি বড় নভেল লিখেছিলেন, ইনক্লুডিং প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। শুধু সেন্সিবিলিটি না কিন্তু, হ্যাঁ, তাহলে দুইটা হচ্ছে দুইটা করে নাম, আর একটা শুধু এমা। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, আর হচ্ছে এমা। হার বুকস আর নোন ফর দেয়ার শার্প উইট। পরিচিত কেন পরিচিত? কারণ এখানে শার্প উইট ব্যবহার করা হতো। উইট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত উক্তি। উইট মানে কি বললাম? বুদ্ধিদীপ্ত কথাবার্তা, যে কথাবার্তাগুলো শুনলে খুব মানে মজা লাগে, ভিতরে একটা পুলক অনুভূত হয়, আবার খুব বুদ্ধি মানে আনন্দ পাওয়া যায়, কিন্তু খুব বুদ্ধিদীপ্ত, বোকার মতো না। আমরা কিন্তু বোকার মতো কথা শুনেও মজা পাই। কেউ কেউ বোকার মতো কথা বলে, জোকার, মজা পায় না। কিন্তু বুদ্ধিদীপ্ত কথা শুনেও মজা পাওয়া যায়, কিন্তু যে বোঝে কথাটা, যদি না বোঝে তার জন্য কি মজা, বুঝবে কি? কিন্তু জোকার সবাইকে মজা দিতে পারে, কারণ জোকার তো কথা সবাই বোঝে। কথা কি ক্লিয়ার? Her books are known for their sharp wit, strong characters. ক্যারেক্টারগুলো খুব স্ট্রং হয়ে থাকে, মানে ক্যারেক্টারগুলোর ব্যক্তিত্ব, ক্যারেক্টারগুলোর শক্তি খুব বেশি থাকে। তোমরা এখনো ক্যারেক্টার সম্পর্কে তোমাদের ধারণা নিয়ে কোনো আলোচনাও তোমাদের করা হয় নাই, কোনো বিষয়ে বোঝানো হয় নাই। গল্প, নাটক, উপন্যাসে ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এটি সিনেমা, এটি নাটকে একজন অভিনেতা মানে নায়ক, নায়িকা খুবই গুরুত্বপূর্ণ। নায়ক নায়িকা যদি গুরুত্বপূর্ণ না হয়, ওই সিনেমার কিন্তু গুরুত্ব কমে যায়। অ্যান্ড ডিটেইলড পোর্ট্রেল, এবং উনি খুব ডিটেইলড চিত্রণ করতেন, বিস্তারিত চিত্রায়ন করতেন অফ আর্লি 19th সেঞ্চুরি ইংলিশ সোসাইটি। ইংরেজ সমাজ 1900 শতকের শুরুর দিকে, মানে কত সাল? 1801 থেকে 1830, 40, 50 এই সময়কাটা। কারণ ওই সময় তিনি বেঁচে ছিলেন, 75 থেকে 25 বছর বয়স পর্যন্ত লেখা শুরু করলেন, বুঝো নাই? তার মানে 1800 সাল শুরু করলেন। রাইটিং স্টাইল ইজ ইউনিক। তার যে লেখার স্টাইল, এটা ইউনিক ছিল। বলেছি তো যে ইউনিক কেন ছিল, কারণ সবাই লিখতে হচ্ছে তোমার রোমান্টিক ধাঁচে, আর উনি লিখতেন ধাঁচে, আনরোমান্টিক। বিকজ আনলাইক মানে মতো না, লাইক মানে মতো। আনলাইক মেনি রোমান্টিক রাইটার্স অফ হার টাইম, তার সময়ের অন্যান্য রোমান্টিক রাইটারদের মতো না, শি ফোকাসড অন রিয়ালিস্টিক ডেপিকশন,
বাস্তবভিত্তিক চিত্রায়নে, বাস্তবভিত্তিক চিত্রায়নে অফ লাইফ অ্যান্ড রিলেশনশিপস, জীবন এবং সম্পর্কের বাস্তবভিত্তিক চিত্রায়নে উনি বিশ্বাস করতেন। ওয়ান অফ দ্য কি অ্যান্টি-রোমান্টিক ট্রেটস ইন অস্টেনস ওয়ার্ক, অ্যান্টি-রোমান্টিক তো বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন যদি কেউ নেচার নিয়ে না লেখে এটা সে অ্যান্টি-রোমান্টিক, যদি কেউ লাভ নিয়ে না লেখে সে কি অ্যান্টি-রোমান্টিক, যদি কেউ তোমার কি বলে ইমাজিনেশন না করে লেখে, রিয়ালিটি লেখে, তাহলে সে কি অ্যান্টি-রোমান্টিক। তাহলে আমরা এখন দেখবো তার অ্যান্টি-রোমান্টিক ট্রেড গুলো কি ছিল। In Austen's work is her emphasis on reason and practicality. উনি গুরুত্ব দিতেন কিসে? যুক্তিতে এবং বাস্তবতায়, বাস্তববাদিতায়। ঠিক আছে, এখানে কি আমার লাভ কি, এত লাভ দেখো কেন, লাভ ছাড়া আমি আগাবো না, বিষয়টা হচ্ছে এমন। হার ক্যারেক্টার্স অফেন ফেস রিয়েল লাইফ চ্যালেঞ্জেস, যেমন ওয়ার্ডসওয়ার্থ বলো, জন কিটস বলো, বাস্তবতা থেকে বাইরে চলে গেছিলেন তারা, সবকিছুই কল্পনা, মনে নাই কল্পনা না সবকিছু, কিন্তু উনি কি করতেন, ওনার ক্যারেক্টারগুলো জীবনের, বাস্তব জীবনের যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে মোকাবেলা করতেন, অ্যান্ড মাস্ট ইউজ কমন সেন্স টু নেভিগেট দেম, এবং এই চ্যালেঞ্জগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, চ্যালেঞ্জগুলোকে পার হওয়ার জন্য উনি কি করতেন, উনি কমন সেন্স ব্যবহার করতেন, ওদের ক্ষেত্রে কমন সেন্স, সাধারণ জ্ঞান ব্যবহার করে এই প্রবলেমগুলোকে সলভ করতেন, এমন কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু দেখাতো না। যেমন আমাদের নায়কগুলো কি করে, হাতে অনেক শক্তি থাকে, মেরে কেটে ফাটায় একেবারে, ঠিক আছে, নায়িকার অনেক সৌন্দর্য থাকে, এই সৌন্দর্য সে মোহিত করে এটা করে ফেলে, সমস্যা সমাধান করে ফেলে। কিন্তু উনি কি করতেন, একেবারে সিম্পল ওয়েতে ওনার বিষয়গুলো সমাধান করতেন। কি কথাগুলো ক্লিয়ার হচ্ছে কি? যেমন এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস গল্পে যে নায়িকা এলিজাবেথ, এলিজাবেথের বোন পালালো, একজন আর্মি ছেলের সাথে সে পালায় চলে গেল, ছোট বোন। তাহলে এলিজাবেথ তখন কি করবে, কিছু করার আছে, সে নিজেই চলে গেল, নিজেই ওই শহরে গেল, যে শহরে যাওয়ার সম্ভাবনা আছে, ওই শহরে গিয়ে খুঁজে 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 তাকে বের করলো। আমাদের দেশের নায়িকা হলে কি করতো, এরকম কোনো বিষয়ই রাখতো না যে নায়িকার বোন পালায় যায়, এটা মান সম্মানের ব্যাপার। কি কথা কি ভুল বললাম? ফর এক্সাম্পল ইন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য ক্যারেক্টার্স ইলিনর অ্যান্ড ম্যারিয়ান ড্যাশউড, দুটো ক্যারেক্টার, একজনের নাম হচ্ছে ইলিনর আর একজনের নাম হচ্ছে ম্যারিয়ান ড্যাশউড। খাতায় লিখে ফেলো ওয়ার্ডের সাথে, যেটা ওর দুটো মনে থাকবে। এটা কোন উপন্যাসে বলছি বলো তো হাসান সাহেব, কোন উপন্যাস এটা? সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিতে। একজনের নাম হচ্ছে ইলিনর আর একজনের নাম হচ্ছে ম্যারিয়ান ড্যাশউড। এখানে প্রথম জন ইলিনর, সে যুক্তিতে পছন্দ করত, আর ম্যারিয়ান ড্যাশউড সে ইমোশনে পছন্দ করত। দেখো লেখা আছে রিপ্রেজেন্ট রিজন অ্যান্ড ইমোশন রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে কি জানো? ধারাবাহিকভাবে, না ধারাবাহিকভাবে, তার মানে বুঝে নাও, যেমন রাকিব অ্যান্ড মেঘলা, রাকিব অ্যান্ড মেঘলা আর মেল অ্যান্ড ফিমেল রেসপেক্টিভলি। বুঝো না রেসপেক্টিভলি কাকে বলে? তাহলে রাকিব, মেল অ্যান্ড ফিমেল কখন কখন বলছি আমি? আগে বলছি মেল, ফিমেল বলছি পরে। আগেও যখন রাকিব বলছি আগে আর মেঘলা বলছি পরে, তাহলে মিলে গেল না? রাকিব হচ্ছে মেল আর মেঘলা হলো ফিমেল, রেসপেক্টিভলি। বুঝতে পারল কি? যথাক্রমে, বাংলায় বলে কি যথাক্রমে। হ্যাঁ রাকিব, আর না না না, ওটা রেসপেক্টফুলি,
হ্যাঁ, ওটা তো সম্মানের সাথে। আর এটা যথাক্রমে, মানে আর রাকিব অ্যান্ড মেঘলা আর মেল অ্যান্ড ফিমেল রেসপেক্টিভলি, যথাক্রমে একজন ছেলে আর একজন মেয়ে। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে কি লেখা আছে, দ্য ক্যারেক্টার্স ইলিনর অ্যান্ড ম্যারিয়ান ড্যাশউড রিপ্রেজেন্ট রিজন অ্যান্ড ইমোশন রেসপেক্টিভলি। বুঝছো কি কথাটা? মানে ইলিনর কি রিজনকে প্রতিনিধিত্ব করে, আর ড্যাশউড কিসে প্রতিনিধিত্ব করে? ইমোশনকে প্রতিনিধিত্ব করে। ঠিক আছে? তার মানে কি হলো, একজন সেন্স, একজন সেন্সিবিলিটি। হাসান সাহেব বুঝতে পারলা? একজন সেন্স, একজন সেন্সিবিলিটি। ইলিনরের যে সেন্সিবল নেচার ইজ অফেন হাইলাইটেড অ্যাজ এ ভার্চু। এলিনর যে তোমার সেন্সিবল, সে যে তোমার সবসময় সেন্স নিয়ে কাজ করে, এই বিষয়টা মাঝে মাঝে ভার্চু হিসাবে মনে করা হতো। কি হিসাবে? ভার্চু মানে গুণ। ভার্চু মানে কি? গুণ। যেমন আমাদের দেশে বা আমরা যে লোকটা খুব বাস্তববাদী তাকে বলি যে এ না, লোকটা খুব কাঠখোট্টা, তাই বলে না? পয়সা ছাড়া কিছু বোঝে না, ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তার মানে সে কি বোঝে? যুক্তি বোঝে, রিজন বোঝে। তার মানে এটা একটু ভার্চু হিসেবে দেখানো হয়েছে। ভার্চু মানে কি? গুণ। আমরা মনে করি খারাপ জিনিস, কিন্তু এটা যুক্তিবাদী বেশিরভাগ খারাপ মনে করি, কিন্তু আসলে এটা গুণ দেখা হয়েছে। কিন্তু ম্যারিয়ান, শুধু ম্যারিয়ান ড্যাশউড যে বললাম, ম্যারিয়ানস ইমোশনাল ইম্পালসিভনেস, ইমোশনাল তো বুঝে আবেগী, ইম্পালসিভনেস মানে তাড়না, তাড়না, আবেগী তাড়না, বুঝো নাই? আবেগ যখন আসে তখন মনে করো যে ভালোবাসলে খুব ভালোবাসছে, রাগ হয়েছে প্রচন্ড, রেগে টেগে সব ভাঙচুর করতেছে, এগুলোকে কি বলা হয়? ইমোশনাল ইম্পালসিভনেস লিডস টু ট্রাবল। এই যে আবেগী তাড়না, এগুলো সমস্যার সৃষ্টি করে। কারটা সমস্যার সৃষ্টি করে? এই যে এই ম্যারিয়ানেরটা। কিন্তু ইলিনর কিন্তু সমস্যা করে না, কারণ সে রিজনে চলে। যে রিজনে চলে সে কিন্তু সমস্যা কম করে। ঠিক আছে? তাহলে এটা গেল, আমরা দেখলাম সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। অস্টেন অলসো অ্যাভয়েডস আইডিয়ালাইজিং নেচার। যেমন আমরা দেখেছি রোমান্টিক একটা বৈশিষ্ট্য হচ্ছে নেচারকে আইডিয়ালাইজ করা। নেচারকে কি করা? আইডিয়ালাইজ করা মানে কি? নেচার খুবই সুন্দর, নেচার খুবই ভালো, নেচারের উপর কিছু ভালো নাই, নেচারে কোনো খারাপ দিক নাই, এটাকে আইডিয়ালাইজ করে না? আইডিয়াল টিচার মানে কি? আদর্শ, খারাপ কিছু নাই। হুইচ ইজ এ কমন থিম ইন রোমান্টিক লিটারেচার, যেটা ছিল হচ্ছে রোমান্টিক লিটারেচারের খুবই সাধারণ একটা বিষয়। ইনস্টেড, তার পরিবর্তে, শি সেটস হার স্টোরিজ ইন ডোমেস্টিক এনভায়রনমেন্টস। আমাদের কবিরা ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, কিটস, শেলি, বায়রন, সবাই নিয়ে গেছে কোথায়? মাঠে, ঘাটে, প্রান্তরে, সমুদ্রে। বুঝতে পারো নাই? তারপরে হচ্ছে পাহাড়ে। কিন্তু হ্যাঁ, দু চোখে দেখা যায় না, কিন্তু সে কি করলো? সে একেবারে ঘরের ভিতর নিয়ে আসলো। বুঝছো না? নেচার টেচার না, একেবারে গৃহের মধ্যে নিয়ে আসলো। ডোমেস্টিক এনভায়রনমেন্টস। বুঝছো কথা? লাইক হোমস অ্যান্ড স্মল ভিলেজেস, বাড়ি অথবা ছোট গ্রাম। হার ফোকাস ইজ অন সোশ্যাল ম্যানার্স। মানুষ যে সমাজে বিভিন্ন ধরনের আচার আচরণগুলো করে থাকে তার উপরে উনি ফোকাস করলেন। বিয়ের উপরে ফোকাস করলেন। সমাজে বিয়েগুলো যে হয়, বিয়েগুলো কেমন হয়, বিয়েগুলোতে মানুষের সম্পর্ক কেমন থাকে, ভালোবাসার বিয়ে, আবার সম্পর্কের বিয়ে, এই বিভিন্ন ধরনের বিয়ে নিয়ে অনেক কথা বললেন। অ্যান্ড ফ্যামিলি লাইফ, এবং পারিবারিক জীবন নিয়ে উনি কথা বলতেন। কিন্তু আমাদের লেখকেরা, আমাদের রোমান্টিক কবিরা কি কখনো এগুলো করেছেন? পরিবার নিয়ে কখনো ভেবেছেন? ভাবেন নাই। রেদার দ্যান ওয়াইল্ড ল্যান্ডস্কেপস, রেজার দেন মানে হচ্ছে বাদ দিয়ে। কি বাদ দিয়ে? বুনো, বুনো কি? ভূমি, বুনো ভূমি দৃশ্য, বুনো ভূমি দৃশ্য সে দেখতে যায় নাই, এবং ইন্টেন্স ইমোশনাল এক্সপেরিয়েন্সও দেখায় নাই। তীব্র আবেগী যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু সে দেখায় নাই। এটা কারা দেখাইছে? ওয়ার্ডসওয়ার্থ দেখাইছেন।
ঠিক আছে, আমি দেখতাম ছোটবেলায় যে আমার কাছে ফেরেশতারা থাকতো, আমি দেখতাম আমার সেই হেভেনলি গ্লোরি আমাকে ঘিরে থাকতো, আমার বেহেশতি সেই হাওয়া আমার গায়ে লাগতো, আমি সেই গ্লোরিগুলো অনুভব করতাম, আমি হেঁটে বেড়াতাম। দেখছো, খেয়াল করছো, এগুলো কি আবেগী কথাবার্তা, ইমোশনাল কথাবার্তা না? এখানে কোনো রিজন আছে? রিজন নাই। তাছাড়া অস্টেন্স ক্যারেক্টার্স আর অফেন গ্রাউন্ডেড, অস্টেনের চরিত্রগুলো এগুলো খুবই স্থিতিশীল। গ্রাউন্ডেড মানে কি? স্থিতিশীল। গ্রাউন্ড বলতে বুঝো কি জানো কি? ভিত্তি। স্থিতিশীল মানে কি? যার ভিত্তি আছে, যে নড়াচড়া করে না। আমার কথা মিন করতে পারছো? তুমি কোনো কিছু পুঁতে দাও, পুঁতে দেওয়াকে বলা হয় গ্রাউন্ড করা। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর, আমার বলে যে গ্রাউন্ড করা আছে এখানে, ঠিক আছে, তার মানে পুঁতে দেওয়া। তোমার, তুমি যদি একটা ফুটিকে পুঁতে দাও, ও কিন্তু থেকে থাকবে। আর যদি তুমি পুঁতে না দাও, বাতাসে পড়ে যাবে। আমার কথা মিন করতে পারছো? এর চরিত্রগুলো ছিল শক্ত চরিত্র, দুর্বল না। অ্যান্ড প্র্যাকটিক্যাল এবং বাস্তববাদী। দে মেক ডিসিশন, তারা সাধারণত ডিসিশন নিত বেসড অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কনসিডারেশনস। কিভাবে কথা করতো? বেসড মানে ভিত্তি করে। বেসড মানে কি? ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে করতো? রাইট। সামাজিক এবং অর্থনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নিত। বুঝতে পারছো? এখানে আমার 500 টাকা লাভ হবে, তাহলে আমি যাব। এখানে আমার আহ, কি বলে একটা ভোট বাড়বে, তাহলে আমি যাব। এখানে গেলে আমার মান সম্মানটা একটু বাড়বে, আমি যাব। ঠিক আছে, এই যে এই বিষয়টা, আমার ছেলের বিয়ে দিচ্ছি এখানে, আমার ছেলের স্বার্থে আমার ওখানে যাব। তাছাড়া আমি যাবো কেন ওখানে? তার মানে সব জায়গায় কি দেখছে? ইকোনমিক অথবা সোশ্যাল কনসিডারেশন। খেয়াল করছো? রেদার দেন পিওর প্যাশন। পিওর প্যাশন মানে কি? পুরোপুরি আবেগ। ঠিক আছে, একজন লোক রাস্তায় করছে, কি বলে, অ্যাক্সিডেন্ট করছে, তাকে নিয়ে তুমি সেবা শুশ্রূষা করলা, করো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করবা, তুমি কথার মতো করবা, হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত। ওই লোকের হাসপাতালের খরচ দেওয়া, অমুক করা তমুক করা, এগুলো কি তোমার দায়িত্ব? তুমি যদি এগুলো করতে থাকো, কি করবে? ওরা আত্মীয়রা দূরে দূরে থাকবে। কি ভুল বলছি? তার মানে কি? তার মানে হলো ইউ হ্যাভ টু, তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা নির্দিষ্ট সময় মতো করতে হবে। পিওর প্যাশন, পিওর প্যাশন মানে কি? যদি রাকিবের মতো ছেলে হয়, কি করবে? পিওর প্যাশন দেশে চলে যাবে, যে এই রোগীকে একবার সুস্থ না করা পর্যন্ত আমি বাড়ি যাব না। কি হাসান সাহেব, রাকিব তাই করবে না? এই যে, তার মানে হচ্ছে পিওর প্যাশন দিয়ে চলতো না, সবকিছু বিবেচনা করতো। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, আমরা একটা এক্সাম্পল দেখছি কিন্তু সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি থেকে। আর এখন আরো একটা এক্সাম্পল দেখছি প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই গল্পে এলিজাবেথ বেনেট, আমি তোমাদেরকে কিন্তু এলিজাবেথের নাম কিন্তু এর আগে বলেছি, বলেছি না এলিজাবেথের নাম? এলিজাবেথ বেনেট ইনিশিয়ালি রিজেক্টস বিকজ অফ হিজ প্রাইড। কেন? কারণ মিস্টার ডার্সির মধ্যে অহংকার ছিল। কি ছিল? অহংকার ছিল। অ্যান্ড হার প্রেজুডিস, এবং তার মধ্যে ছিল হচ্ছে প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড মানে অহংকার, আর প্রেজুডিস মানে কি? কুসংস্কার। কুসংস্কার বলতে কি বোঝায়? এটা কিন্তু ওই কুসংস্কার না। প্রেজুডিস মানে হচ্ছে প্রিজাজ। প্রিজাজ, পূর্ব থেকে জাজ করে রাখা। পূর্ব থেকে জাজ করে রাখা। আমি একজনকে দেখলাম, দেখে ভাবলাম যে লোকের চেহারা ভালো না, লোকটা খুব খারাপ। আমি কি লোকটা কিছু বলে জানি? ডু আই নো অ্যাবাউট হিম? এটাকে বলা হয় প্রিজাজ। আগে থেকেই বিচার করা, আগে থেকেই মূল্যায়ন করা। তুমি না জেনে মূল্যায়নকে বলা হয় প্রিজাজ, এটাকে প্রেজুডিস। মনে থাকবে প্রেজুডিস কি জিনিস? এখন আমার একটু ইচ্ছা হচ্ছে তোমাদেরকে দেখাতে আমাদের এলিজাবেথ থেকে। হ্যাঁ, এলিজাবেথ বেনেট খুব বেশি সুন্দর। এলিজাবেথ
বেনেট। এলিজাবেথ বেনেট, এলিজাবেথ বেনেট in movie. Elizabeth Bennet in movie. দেখছো বেটা, সুন্দর না খুব? এটা হচ্ছে এলিজাবেথ বেনেট, এই সিনেমাতে, ঠিক আছে? এলিজাবেথ বেনেট আর এলিজাবেথ বেনেট অ্যান্ড ডার্সি, এলিজাবেথ বেনেট অ্যান্ড ডার্সি। এই যে প্রথম দেখা হয় ওদের একটা পার্টিতে, ওর সাথে নাচতে চায় কিন্তু ওই ছেলেটার সাথে নাচে না, এরকম একটা বিষয়, ঠিক আছে? এই যে এই ছেলেটা হচ্ছে ডার্সি। ডার্সিকে দেখছো? তো আমরা দেখলাম, এই সিনেমাটা দেখবা, খুব ভালো লাগবে, সিনেমাটা খুব সুন্দর। তোমার এই যে সিনেমাগুলো তোমাদের দেখে পাও, ওই সিনেমাটা পরেও মজা পাবো, খুব ভালো লাগে। পুরাতন ছবি হলো, খুব সুন্দর। বিকজ অফ হিজ প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাট লেটার অ্যাকসেপ্টস হিম, কিন্তু পরে কিন্তু তাকে গ্রহণ করে, গ্রহণ করে না আপনার আন্ডারস্ট্যান্ডিং হিজ ট্রু ক্যারেক্টার। পরে যে বুঝতে পারে আসল চরিত্র, ওই যে দেখেই প্রথমেই ভাবছে যে বড় লোকের ছেলে, মানে সে অহংকারী, অ্যান্ড সিইং দ্য প্র্যাকটিক্যাল বেনিফিটস অফ দ্য ইউনিয়ন, এবং যে যদি ওকে বিয়ে করি তাহলে আমার কি বলে বোনটার যে পালায় গেছে, ওকে কি করা সম্ভব হবে, বুঝলেন এই কথা? ওই, হ্যাঁ, ওই ছেলেটাকে খুঁজে বের করলো, তারপর ওই ছেলেটা বিয়ে করবে না ওকে আর, ওই মেয়েটাকে বিয়ে করবে না। পরে পরে কি করলো এলিজাবেথ বেনেট, কি করলো, না সরি, ডার্সি, শোনো মেঘলা, ডার্সি কি করলো, ওই ছেলেটাকে টাকা দিল। কোন ছেলেটাকে? ওর বোনটাকে নিয়ে যে পালাইছিল, ওকে টাকা দিল, টাকা দিয়ে বললো যে তুমি ওকে বিয়ে করো, তখন ওকে বিয়ে করলো। তাহলে মেয়েটাকে নিয়ে পালাইছে, ওর মান সম্মান চলে যেত না পরিবারটার? আরো বেশ কিছু বিষয়গুলো আছে, আর্থিক কিছু বিষয় আছে, ওদের পরিবারটা অত সচ্ছল না, ওর বাবার মানে অত বেশি আর্ন করে না, বয়স হয়ে গেছে। এই সব কিছু মিলে চিন্তা ভাবনা করে সে কিন্তু কাকে বিয়ে করলো, ডার্সিকে বিয়ে করলো। এই যে বিয়েটা করলো, তাহলে ও কি কি জিনিস দেখলো? একটা হচ্ছে তোমার সোশ্যাল কন্ডিশন, আর একটা হচ্ছে আর্থিক বিষয়। খেয়াল করছো কি বললাম না? ইকোনমিক আর সোশ্যাল কনসিডারেশন, এই দুটো জিনিস দেখে কিন্তু সেটাকে বিয়ে করলো। এখানে কিন্তু রোমান্টিক বিষয়গুলো আসে নাই, ঠিক আছে? আর ডার্সিও তো ওকে বিয়ে করলো হচ্ছে যে একটা ভালো মেয়ে, একটা আমার পরিবারের জন্য এরকম একটা মেয়ে দরকার, আমার বোনেরা যেরকম উগ্র, এরকম উগ্র মেয়ে হলে পর তো আমি তো ওদের সংসার করতে পারবো না। এসব বিষয় মিলে সবকে বলো সোশ্যাল, মানে প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী। আসো, রাখো, রেখে ওরা আছে একটু বাইরে, পরে আসো, 10 মিনিট পরে আসো। অস্টেন্স ইউজ অফ আয়রনি, অস্টেনের যে ব্যবহারটা, কিসের ব্যবহার, উনি আয়রনি ব্যবহার করেছেন এবং স্যাটায়ার ব্যবহার করেছেন। আয়রনি এবং স্যাটায়ার, তোমরা কি আয়রনি আর স্যাটায়ার বোঝো? আয়রনি মানে বিদ্রুপ করা, হ্যাঁ, স্যাটায়ারটাও ওই রকমই, বিদ্রুপ টাইপেরই, ঠিক আছে? তো এগুলো এখন পরের সময় দেখাবো। সেটস হার অ্যাপার্ট ফ্রম রোমান্টিক রাইটার্স, এগুলো তাকে আলাদা করেছে, রোমান্টিক লেখকদের থেকে আলাদা করেছে। এই যে যারা কল্পনা বিলাসী, তারা কি কখনো স্যাটায়ার করবে? স্যাটায়ার কারা করবে? যারা বাস্তবতা বিশ্বাস করে, ঠিক আছে? শি অফেন পোকস ফান, সে মাঝে মাঝে কি করত, সে মাঝে মাঝে মজা করত। কি নিয়ে মজা করত? সোসাইটাল নর্মস নিয়ে, সামাজিক যে আচরণগুলো ছিল। নর্মস মানে কি?
আচরণ বা সামাজিক যে বিষয়গুলো ছিল। যেমন আমাদের দেশে এই স্যাটায়ার লিখেছেন কে বলতো? প্রহসন বাংলাদেশে কে লিখেছে? পুরো শালিকের ঘাড়ে রো, কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। উনি স্যাটায়ার লিখেছেন, এটা কিন্তু স্যাটায়ার। তার মানে এখানে কি কি দেখানো হচ্ছে? সোশ্যাল সোসাইটাল নর্মকে এখানে দেখানো হচ্ছে। সোশ্যাল নর্মটা কি? যে একেবারে বুড়া হয়ে গেছে, তারও বিয়ে করতে ইচ্ছা করতেছে। বুড়ো শালিকের ঘাড়ে রো, কি কথা কি বুঝতে পারলা? সোসাইটাল নর্মস অ্যান্ড দ্য রোমান্টিক আইডিয়ালস অফ আর টাইম, এবং রোমান্টিক আইডিয়ালস গুলো, দিস ক্রিটিক্যাল অ্যাপ্রোচ এবং রোমান্টিক যে ধারণাগুলো আছে, রোমান্টিক ধারণাগুলো ছিল না, এগুলোকে উনি স্যাটায়ার করতেন, আয়রনি করতেন। ঠিক আছে? দিস ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, এই যে সমালোচনামূলক যে অ্যাপ্রোচ, অ্যাডস ডেপথ টু হার স্টোরিজ, কি করতো? তার গল্পে গভীরতা দান করতো, আরো ডেপথ প্রদান করতো। অ্যান্ড এনকারেজেস রিডার্স টু থিঙ্ক ক্রিটিক্যালি, এবং পাঠকরা কি করতো? আরো গভীরভাবে চিন্তা করতো, এনকারেজ করতো তাদেরকে কি নিয়ে? ভালোবাসা, বিয়ে এবং সামাজিক মর্যাদা নিয়ে তারা আরো ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারতো। যেমন আমরা তো সবাই হুজুগে, সবাই যেটা ভাবে আমিও সেটা ভাবি। লেখকরা কি তাই? লেখকরা কি করে? সবাই যেটা ভাবে সে সেটা ভাবে না, সে ভিন্ন ভাবে। এভাবে সে ভাবনা শেখায় মানুষকে যে আপনারা যেটা ভাবেন এটা ঠিক না, আমি যেটা ভাবছি এটা এইভাবে ভাবেন। সংক্ষেপে বলা যায়, জেন অস্টেন নভেলস আর নোন ফর দ্য রিয়েলিস্টিক পোর্ট্রেয়াল অফ লাইফ, বাস্তবের বাস্তব ভিত্তিক জীবনের চিত্রায়ন, ফোকাস অন রিজন অ্যান্ড প্র্যাকটিক্যালিটি অ্যান্ড ইউজ অফ আয়রনি, হার অ্যান্টি রোমান্টিক ট্রেটস মেক হার ওয়ার্ক ডিস্টিংক্ট, তার লেখাগুলোকে আলাদা করেছে। ডিস্টিংক্ট মানে কি? আলাদা, স্বতন্ত্র। অ্যান্ড এন্ডিউরিং, এন্ডিউরিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, লং লাস্টিং, তাকে বলা হয় দীর্ঘস্থায়ী করেছে। অফারিং এ শার্প কন্ট্রাস্ট, যেখানে উনি একটা শার্প, শার্প মানে তীক্ষ্ণ একটা পার্থক্য দেখিয়েছেন, কার সাথে? ইমোশনাল অ্যান্ড নেচার ফোকাস থিমস অফ রোমান্টিক লিটারেচার। ঠিক আছে? একা পুরোপুরি ওরা যে ইমোশনাল আর নেচার নিয়েছিল, তার ঠিক উল্টা দিকে দাঁড়িয়ে উনি এই লেখাগুলো লিখেছেন। রোমান্টিক পিরিয়ড, আচ্ছা এটা তো শেষ হয়ে গেল প্রশ্নটা, আমরা পরের প্রশ্নটা পড়বো এখন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন রোমান্টিসিজম অ্যান্ড ক্লাসিসিজম? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তোমাদের মাথায় এটা থাকে রোমান্টিসিজম ধরলাম, এই রোমান্টিক আর ক্লাসিক কাকে বলে? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন রোমান্টিসিজম অ্যান্ড ক্লাসিসিজম? রোমান্টিসিজম অ্যান্ড ক্লাসিসিজম আর টু ডিফারেন্ট স্টাইলস ইন আর্ট অ্যান্ড লিটারেচার। শুধু কিন্তু আর্টে না, লিটারেচারেও, আবার শুধু লিটারেচারে না, আর্টেও, দুই জায়গায় এটা একটা ডিফারেন্ট স্টাইল। দে হ্যাভ ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স, এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, অ্যান্ড ফিলোসফি, আলাদা আলাদা দর্শন আছে। হেয়ার আর দ্য কি ডিফারেন্সেস বিটুইন দেম, এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। ইমোশন ভার্সাস রিজন, ভার্সাস মানে বনাম, একদিকে ইমোশন, অন্যদিকে রিজন, আমরা কিন্তু দেখেই আসতেছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ভদ্রমহিলা জেন অস্টেন, উনি কিন্তু ক্লাসিক, ক্লাসিক, উনি ক্লাসিক্যাল না। রোমান্টিসিজম ভ্যালুজ ইমোশনস অ্যান্ড ফিলিংস, তারা কি করতো? আবেগ এবং অনুভূতিকে গুরুত্ব দিত। রোমান্টিক আর্টিস্ট অ্যান্ড রাইটার্স ফোকাস অন পার্সোনাল এক্সপ্রেশন, মনে আছে না? এগুলো সবই শিখছি আমরা কিন্তু। অ্যান্ড ইন্টেন্স ইমোশনস লাইক লাভ, স্যাডনেস অ্যান্ড মানে তো শিখছি আমরা, শ্রদ্ধা মিশ্রিত ভয়। হ্যাঁ। ক্লাসিসিজম ভ্যালুজ রিজন, উল্টা দিকে দেখতেছি আমরা কি, ক্লাসিসিজম কাকে গুরুত্ব দেয়? যুক্তিকে এবং লজিককে। ক্লাসিক্যাল ওয়ার্ডস এমফ্যাসাইজ অর্ডার, ক্লাসিক্যাল ওয়ার্ডস কোনো কল্পনা যায় না, তারা অর্ডার পছন্দ করে। অর্ডার মানে কি? শৃঙ্খলা। অর্ডার মানে কিন্তু শৃঙ্খলা, আদেশ না, অর্ডারকে পছন্দ করে। শৃঙ্খলা মানে কি? এই যে তোমরা এখানে বসে আছো সুন্দরভাবে, এটা হচ্ছে শৃঙ্খলা। ঠিক আছে? ব্যালেন্স, ব্যালেন্স মানে কি? ভারসাম্য, ভারসাম্য পছন্দ করে। ঠিক আছে? আর তুমি বললা যে কি বলে, আমি একবারে 10,000 ফুল দেখলাম, এটা কি সম্ভব নাকি? তাহলে এটা কি হয়ে গেল? ইমপ্র্যাকটিক্যাল। ব্যালেন্স থাকলো না। অ্যান্ড রেশনাল থট, এবং যৌক্তিক চিন্তাকে তারা গুরুত্ব দিত। এটা ক্লাসিসিজম দেখলাম আমরা, পাশাপাশি দুটো দেখলাম না?
নেক্সট, নেচার ভার্সাস সিভিলাইজেশন। নেচার ভার্সাস সিভিলাইজেশন, তার মানে প্রকৃতিকে পছন্দ করতে হচ্ছে রোমান্টিকরা, আর সভ্যতাকে পছন্দ করতে হচ্ছে ক্লাসিকরা। ক্লাসিক মানে কি, যারা অ্যান্টি রোমান্টিক বলছি আমরা। রোমান্টিসিজম অফেন গ্লোরিফাইজ নেচার, রোমান্টিক সি নেচার অ্যাজ বিউটিফুল অ্যান্ড ইন্সপায়ারিং। তারা বলে যে প্রকৃতি হচ্ছে সুন্দর এবং প্রেরণাদায়ী, অ্যান্ড দে বিলিভ ইট অফার্স এ রিফিউজ, এবং তারা বিশ্বাস করে যে তারা একটা আশ্রয় দেয়। রিফিউজ মানে আশ্রয়, রিফিউজি শোনে, রিফিউজি মানে যারা আশ্রয় প্রার্থী বা যারা আশ্রয়ে থাকে তাদেরকে বলা হয় রিফিউজি। ঠিক আছে, অফার্স এ রিফিউজ। রোমান্টিকরা মনে করে যে এই প্রকৃতিদেরকে একটা আশ্রয় দেয় ফ্রম সোসাইটিস করাপশন, সমাজের দুর্নীতি থেকে। আর ক্লাসিসিজম কি বলে, ফোকাস অন সিভিলাইজেশন অ্যান্ড হিউম্যান অ্যাচিভমেন্টস। তারা বলে যে সভ্যতা দরকার আছে, আমরা শুধুমাত্র ওই প্রকৃতিতে থাকবো, তাহলে বিল্ডিং করবে কে, রাস্তাঘাট করবে কে, আমরা কি বনজন্তু থাকবো? বুঝতে পারছো? আমি কি মাদুরে বসে পড়াশোনা করবো, নাকি আমি চেয়ার টেবিলে বসে পড়াশোনা করবো? এই যে এই বিষয়গুলো হচ্ছে কি কারা নিয়ে আসছে, রিজন মানে ক্লাসিকরা নিয়ে আসছে। ফোকাস অন সিভিলাইজেশন এন্ড হিউম্যান অ্যাচিভমেন্টস। ক্লাসিক্যাল ওয়ার্ডস হাইলাইটস কালচারাল এন্ড অ্যাকমপ্লিশমেন্ট। ক্লাসিক্যাল ওয়ার্ডসটা কি করে, কালচারাল অ্যাকমপ্লিশমেন্ট মানে উন্নতি হবে, সংস্কৃতির উন্নতি হবে। সংস্কৃতি সেই আগের দিনের মতোই, আমি ওইভাবেই কৃষকের মতো মানে লাঙ্গল কাঁধে নিয়ে হাতে হাতে যাবো কেন, লাঙ্গল জল নিয়ে যাবো, আমাকে এখন ট্রাক্টর নিয়ে যাবো আমি। বুঝতে পারছো? আমি কেন মাথা নষ্ট করে আমার ধান কাটতে যাব, ধান মেশিন কাটবে। ঠিক আছে, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সোসাইটি, ইন্ডিভিজুয়ালিজম ভার্সাস ইউনিভার্সালিটি। ওই যে বললাম না, প্রত্যেক ব্যক্তি আলাদা, রোমান্টিকরা মনে করতো, কিন্তু ওরা মনে করে যে না, প্রত্যেক ব্যক্তি আলাদা হতে পারে, কিন্তু সবার কথার গুরুত্ব নাই। সবাই যেটা মেনে নিবে সেটা আসলে গুরুত্বপূর্ণ, সেটাই গুরুত্বপূর্ণ। তুমি বললা আর মেনে নিলাম না। রোমান্টিসিজম সেলিব্রেটস ইন্ডিভিজুয়ালিজম এন্ড পার্সোনাল ফ্রিডম। Romantic artists and writers emphasize unique personal experiences and perspective. প্রত্যেকটা ইউনিক, আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা বিষয়গুলো জানে বা বোঝে আর গুরুত্ব দেয়। কিন্তু ক্লাসিসিজম স্ট্রেসেস ইউনিভার্সালিটি অ্যান্ড শেয়ার্ড আইডিয়াস। শেয়ার্ড আইডিয়া, শেয়ার্ড মানে কি, রাকিব যেটা মনে করে আমিও সেটা মনে করি, শাহরিয়ারও সেটা মনে করে, এটা শেয়ার্ড আইডিয়া, এটা ইউনিভার্সালিটি। ঠিক আছে, আর মেঘলা মনে করছে এটা, এটা কেউই মনে করে না, এটা গুরুত্বর কিছু নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কারা বিশ্বাস করতো, ক্লাসিকরা বিশ্বাস করতো। ক্লাসিক্যাল ওয়ার্ডস এইম টু রিফ্লেক্ট ইউনিভার্সাল ট্রুথস। তারা মনে করতো যে যেটা চিরসত্য সেটা আমরা ব্যবহার করবো, কমন হিউম্যান এক্সপিরিয়েন্স। এবং কমন হিউম্যান এক্সপিরিয়েন্স, কমন, সবাই যেটা এক্সপিরিয়েন্স করে। আমার মনে হলো যে আমার মনে আছে যে আমি বেহেস্তে ছিলাম, এগুলো তো তোমার ঈদ কথা, কমন না, আনকমন কথা। ইমাজিনেশন ভার্সাস ট্র্যাডিশন, ইমাজিনেশন ভার্সাস ট্র্যাডিশন। আবারও দেখছো, রোমান্টিসিজম ভ্যালুজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। যারা মনে করতো যে কল্পনা এবং সৃজনশীলতা। আর রোমান্টিক ওয়ার্ডস অফেন এক্সপ্লোর ফ্যান্টাসি, ড্রিম অ্যান্ড সুপার ন্যাচারাল। মনে আছে না, কল্পনা, ভৌতিক, স্বপ্ন, এইগুলো নিয়ে কাজ করতো রোমান্টিকরা। আর ক্লাসিকরা বললো যে না না, আমার বাপ দাদা যেটা করে গেছে আমিও সেটাই করব, নতুন কিছু করার দরকার নাই রে বাবা। আমার কথা তুমি করতে পারছো? পুরাতনকে, ট্র্যাডিশনালি গুরুত্বপূর্ণ। ওল্ড ইজ গোল্ড, তারা কি বলতেছে, ওল্ড ইজ গোল্ড। অফেন ইমিটেট দ্য স্টাইলস অ্যান্ড থিমস অফ অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান আর্ট। গ্রিকরা এবং রোমানরা যেটা করে গেছে ওদের সাথে ভালো কেউ করতে পারে না, তাহলে ওদেরটাই আমরা ফলো করব, ট্র্যাডিশনকে ফলো করতেছে। ক্লিয়ার হচ্ছে না বিষয়গুলো? এরপরে সাবজেক্টিভিটি আর হচ্ছে অবজেক্টিভিটি। এখানে বিষয়টা বুঝে নাও, সাবজেক্টিভিটি তোমাদের শিখাইছিলাম, যদি কেউ কোনো কিছু নিজের মতো করে বলে সেটা হচ্ছে সাবজেক্টিভ, আর যদি কেউ নিরপেক্ষভাবে বলে সেটা হচ্ছে অবজেক্টিভ। তোমার ভাই আর তোমার কি বলে দূরের একজন মারামারি করছে, তুমি যদি ওই বিচার করতে যাও তুমি তো সাবজেক্টিভ হয়ে যাবা। বুঝতে পারছো কথা? আর একজন পলিটিক্যাল সায়েন্সের একজনের হিস্ট্রি মারামারি করছে, আমি তো পজিটিভ হব, সাবজেক্টিভ হব না, আমি তখন কি হয়ে যাবো, অবজেক্টিভ হয়ে যাব। বুঝতে পারছো কথা? দেখো, আমাদের কবিরা কিন্তু সবাই সাবজেক্টিভ ছিল।
ওয়ার্ডসওয়ার্থ নিজের কথা লিখছে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, মনে আছে না? জন কিটস সে পালাইছে, অসুস্থ, প্রেমে ছাকা খাইছে, সে পালাইছে। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার সাবজেক্টিভিটি। কিন্তু জেন অস্টেন যখন নিয়ে আসছে, উনি কিন্তু সাবজেক্টিভ নিয়ে আসেন নাই। সব সমাজে যা যা দেখছেন এগুলো হচ্ছে অবজেক্টিভ। তার মানে রোমান্টিকরা হয় হচ্ছে সাবজেক্টিভ, আর ক্লাসিকরা হয় হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে তোমার কারোর প্রতি কোনো আবেগ নাই, নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে কথা বলা। ওয়ালাইকুম সালাম। রোমান্টিসিজম এনকারেজেস ইনোভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। পাইছো? ওরা কি করতো? নতুন নতুন আবিষ্কারের কথা বললো। রোমান্টিক আর্টিস্ট অ্যান্ড রাইটার সিক নিউ ওয়েজ অফ এক্সপ্রেশন, কারণ নতুনভাবে সবকিছু বের করার চেষ্টা করতো। এটা করতো এইভাবে, ওইভাবে ওইভাবে, একই কিন্তু একইভাবে করতো। কিন্তু ক্লাসিসিজম এনকারেজ অ্যান ইমিটেশন অফ ক্লাসিক্যাল মডেলস। হোমার যেভাবে লিখছে, ওই ইউরিপিডিস যেভাবে লিখছে, অ্যারিস্টটল যেভাবে লিখেছে, লিখতে বলেছে, ওই মডেলগুলো অনুসরণ করে করে তারা লিখতো। ওকে। এমুলেট অ্যানশিয়েন্ট, এমুলেট মানে অনুকরণ করা। এমুলেট অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান স্টাইলস। এগুলো লেখা আছে, কিন্তু তোমাদেরকে লিখে দিচ্ছি সবগুলোই। এমুলেট কিন্তু সবই লিখে দেওয়া হয়েছে। এরপরে স্পন্টেনিটি ভার্সাস ডিসিপ্লিন। এরা কি পছন্দ করতো? যে স্পন্টেনিয়াসলি যা হয় হবে, থামাবো না কোনো কিছু। এটা রোমান্টিকরা বলতো, কোনো কিছু থামানোর কিছু নাই। ওই যে আমার ভাঙ্গিয়া গিয়েছে সব বাদ, আমার ভাঙ্গিয়া গিয়েছে সব বাদ, আমি ভেঙে করি সব চুরমার, আমি দুর্বার। এটা দুর্বার মানে কি? সে কি কিছু মানতেছে? স্পন্টেনিয়াসলি, তার মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি, সে পাগলামি করতেছে। কিন্তু এইটা রোমান্টিক সম্ভব, এটা কার সম্ভব না? ক্লাসিক এই কাজটা করবে না। ক্লাসিক বলতেছে না, তুমি বেরোতে থাকো, তুমি মূল্যবোধে থাকো, তুমি ডিসিপ্লিনে থাকো। তুমি উশৃঙ্খল কেন? আমি উশৃঙ্খল বলতেছে না, আমি জ্বলে যাই যত বন্ধন, আমি নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি মানি না কোনো আইন। এটা রোমান্টিকরা বলবে। কিন্তু তারা কি বলবে? ক্লাসিকরা বলবে যে আইনের মধ্যে থাকো, ডোন্ট ব্রেক দ্য লস। আইন তুমি ভাঙতে পারো না। ইন সামারি, romanticism and classicism represent two different approaches of art and literature. Romanticism focuses on emotion, nature, and individualism, while classicism emphasizes on region, civilization, and tradition. These differences highlight the varied ways people express their experiences and view the world. I think you understand? Okay. দুটো প্রশ্ন খুব ভালো ছিল এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আগামী ক্লাসে লিখে নিয়ে আসো, আমরা ইনশাল্লাহ শেষ করে ফেললাম।